যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে সেক্ষেত্রে রাজ্যপালের কি ক্ষমতা আছে, আমাদের ভারতীয় সংবিধান কি বলছে। এখানে আর্টিকেল 164, আর্টিকেল 174 অ্যান্ড 356 এই জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এগুলো আমরা দেখবো ডিটেলসে। দেখো, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি টেনিওর ছিল, 15th ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি টেনিওর, অর্থাৎ 15তম যে বিধানসভা, সেটা ছিল 2021 থেকে 2026, মে 2021 থেকে 7 মে 2026 পর্যন্ত। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল ক্ষমতায় এবং চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। আর আমরা গতকাল দেখলাম 6 মেতে আমাদের গভর্নর ইনি এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ডিসলভ করে দেওয়ার নোটিশ দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই বিধানসভাটা যেহেতু মে 7 তারিখ পর্যন্ত ছিল, এটাকে ডিসলভ করা হয়েছে, অর্থাৎ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। এবার বিধানসভা ভেঙে দেওয়ার পর এই যে পুরানো সরকার, তার কিন্তু কোনো আর আইনি ক্ষমতা থাকে না। শুধু তারা নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব যতক্ষণ না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে কাজ করে। তো এখানেই আমাদের অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে এই যে ধরো 7 তারিখ পর্যন্ত ছিল টেনিয়ের, অর্থাৎ 7 মে পর্যন্ত, আর আমাদের নতুন বিধানসভা গঠন বা মন্ত্রিসভা গঠন হবে 9 মেতে, আমরা জানি শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবার মাঝখানের এই যে 8 তারিখটা, এই 8 মেতে তাহলে রাজ্যটাকে কে চালাবে? সিএম পদত্যাগ না করলে কি হবে? গভর্নর কি সরাতে পারবে? গভর্নরের কি ক্ষমতা রয়েছে? সরাসরি কি গভর্নর সরাতে পারেন সিএমকে যদি পদত্যাগ সিএম না করেন? কেয়ারটেকার গভর্নমেন্ট কি এবং ফ্লোর টেস্ট কি, এই দুটো টেকনিক্যাল টার্মও আমাদের এই টপিকটার সাথে জড়িয়ে রয়েছে। তো এইগুলো আমরা বুঝবো। দেখো, আমাদের ইলেকশন যেটা হলো তার রেজাল্ট হচ্ছে এটা, বিজেপি দল 207টা সিট পেয়েছে এবং এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টা সিট, দুটো সংখ্যাগরিষ্ঠ দল যারা বেশি সিট জিতেছে। এবার আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া কিরকম হয় সংবিধান অনুযায়ী? ভোটাররা ভোট দেয়, সরাসরি মুখ্যমন্ত্রী নির্বাচন হয় না। ভোটাররা ভোট দিয়ে এমএলএদের নির্বাচন করেন এবং সেই এমএলএরা বিধানসভার সদস্য হিসেবে যখন নির্বাচিত হন, মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারপর তারা সরকার গঠন করেন। যে রাজনৈতিক দল বা জোট সংখ্যাগরিষ্ঠ এমএলএ পায় সেই দল সরকার গঠন করে। এবার বিধানসভায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল আসন সংখ্যা বা সিট সংখ্যা হচ্ছে 294টা, যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 294কে 2 দিয়ে ভাগ করে 1 দিয়ে যদি আমরা যোগ করি 148টা টোটাল আসন বা সিট পেতে হয়, অর্থাৎ 148 জন এমএলএ সমর্থন দরকার। তারপরে শপথ গ্রহণ এবং সাংবিধানিক ভিত্তি যেরকম যা থাকে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করেন এবং সংবিধানের আর্টিকেল 164 অনুযায়ী এটাই হয়। অর্থাৎ সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কোনো দল সরকার গঠন করতে পারে না। এখন এই যে ইলেকশন হলো, সেখানে বিজেপি সরকার গঠন করার কথা, কিন্তু আমাদের এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে আমি পদত্যাগ করব না। জেনারেলি যখন বিধানসভা ভেঙে যায় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, কিন্তু তিনি পদত্যাগ করেননি। তো সেক্ষেত্রে কি হবে? দেখো, ফলাফল প্রকাশের সাথে সাথে পুরনো সরকার অ্যাকচুয়ালি উধাও কিন্তু হয়ে যায় না। মানে এই যে ধরো 7 মে পর্যন্ত আমাদের টেনিওর ছিল পুরানো বিধানসভার, তো এই 7 মের পরেই কিন্তু সরকার পুরোপুরি ক্যান্সেল হয় না। একজন কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে এই সরকার থেকে যায়, একটা মধ্যবর্তীকালীন অবস্থা। অর্থাৎ আমাদের এই যে 8 মে যখন নতুন মন্ত্রিসভা গঠিত হয়নি এবং পুরনো মন্ত্রিসভা বা বিধানসভা ভেঙে গেছে, সেই সময়টায় কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে এই পুরনো সরকারই থাকে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে কাজ চালায়, মানে রাজ্য কিভাবে চলে, তাহলে এই 8 মেটাতে রাজ্য কিভাবে চলবে? অর্থাৎ আজকে দৈনন্দিন সমস্ত প্রশাসনিক কাজ চালানো হয়, ডেইলি অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ওয়ার্কস রয়েছে, লাইক হাসপাতাল চলবে, পুলিশের কাজ করা যাবে, মানে পুলিশ সংক্রান্ত যাবতীয় কাজ, বিদ্যুৎ, সরকারি অফিস, যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক কিন্তু চালু থাকবে। কিন্তু বড় কোনো নীতিগত সিদ্ধান্ত এই সময় নেওয়া যায় না, মানে কোনো বড় নতুন প্রকল্প, কোনো বড় নীতিগত সিদ্ধান্ত, এই সব জায়গাগুলো এই সময় নেওয়া যায় না। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এটা করতে পারে না। সংবিধান অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্ট শুধুমাত্র স্থিতাবস্থা বজায় রাখার জন্য এই একদিন এই কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব সামলায়। এবার আমরা দেখলাম 6 মে আমাদের রাজ্যপাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ডিসলভ করে দিয়েছে। তো রাজ্যের সাংবিধানিক প্রধান মানে আমাদের গভর্নর এর যে কাজ আর্টিকেল 164 অনুযায়ী,
এখানে আমাদের একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের পুরানো মুখ্যমন্ত্রী যিনি তিনি পদত্যাগ করছেন না। তো সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, গভর্নর মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন বেসিক্যালি, কিন্তু নিজের ইচ্ছা মতো কাউকে বসাতে পারেন না বা সরাসরি তিনি বরখাস্ত করতে পারেন না। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থন এক্ষেত্রে বা এবারে নির্বাচনে আমরা দেখেছি 207টা আসন পেয়েছে আমাদের বিজেপি সরকার। তো গভর্নর কি করবে? এই বিজেপি দলটাকে গভর্নর প্রথমে সংখ্যাগরিষ্ঠ যে দল, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবে। 207টা সিট পাওয়া দলের নেতাকে ডাকা হবে যে আপনারা সরকার গঠনের জন্য আসুন, আমন্ত্রণ জানাবে। এবার সেক্ষেত্রে যেহেতু মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি, তাই সরাসরি এটা করা যাবে না, তার আগে করতে হবে আমাদের ফ্লোর টেস্ট। যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন আমাদের গভর্নরের এই ক্ষমতা থাকে, ফ্লোর টেস্টের ক্ষমতা। অর্থাৎ পুরনো মুখ্যমন্ত্রী যখন পদত্যাগ না করেন, গভর্নমেন্ট তাকে কি বলেন যে আপনি হাউসে মেজরিটি প্রুভ করুন। অর্থাৎ এক্ষেত্রে মমতা ব্যানার্জি যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে গভর্নর বলবেন যে আপনি হাউসে এসে মেজরিটি প্রুভ করুন। এবার মমতা ব্যানার্জি হাউসে আসতেও পারেন, নাও পারেন, বিধানসভা সমর্থন প্রমাণ কিন্তু করতেই হবে, এটাকে ফ্লোর টেস্ট বলা হয়। এবার নতুন মুখ্যমন্ত্রী তারপরে শপথ নেন, নতুন প্রক্রিয়া শুরু হয়। দেখো, এই ফ্লোর টেস্ট যেটা হয়, এইখানে যদি মুখ্যমন্ত্রী অংশগ্রহণ না করেন বা ইচ্ছা করে দেরি করেন বা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েও তিনি চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন, ঠিক আছে, সেক্ষেত্রে গভর্নর কিন্তু ব্যবস্থা করতে পারে যদি ফ্লোর টেস্ট তিনি এড়িয়ে যান। কারণ সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে মেজরিটি প্রুফ করতে হলে হাউসে এসে করতে হবে, হাউসের ভিতরে করতে হবে। এবং এর সাথে সাথে আমাদের এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা মামলা ছিল, সেই মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কি না সেটা রাজভবনে নয়, বিধানসভাতে পরীক্ষা করতে হবে। তো কি দেখলাম আমরা এখানে? রাজ্যপাল তাহলে ফ্লোর টেস্ট করবেন এবং সংবিধান অনুযায়ী ফ্লোর টেস্ট হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চূড়ান্ত পদক্ষেপ। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, গভর্নর কি সিএম কে বরখাস্ত করতে পারেন? দেখো, যদি সিএম মেজরিটি হারান, যেটা অলরেডি হারিয়েছেন আমাদের পুরানো সিএম অর্থাৎ পুরানো মুখ্যমন্ত্রী বা পুরনো দল, ফ্লোর টেস্টে যদি হেরে যান, এখানে নিশ্চিতভাবে ফ্লোর টেস্টে হেরে যাবে, কেননা মাত্র 80টা সিট পেয়েছে 293টার মধ্যে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেখানে বিজেপি পেয়েছে 207টা সিট। তো নিশ্চিতভাবে ফ্লোর টেস্টে হেরে যাবে। যদি ফ্লোর টেস্টে না আসতে চান অথবা ফ্লোর টেস্ট এড়িয়ে যান, সেক্ষেত্রে গভর্নর তখন বলবেন যে এই সরকার আর হাউসের কনফিডেন্স ভোগ করছে না এবং শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তো গভর্নর কিন্তু সরাসরি বরখাস্ত করতে পারবেন না, এই ধরনের একটা ফ্লোর টেস্ট তাকে আয়োজন করতে হবে, তারপরে সেই পুরনো মুখ্যমন্ত্রীকে তিনি বরখাস্ত করতে পারেন বা সরিয়ে দিতে পারেন। নতুন সংখ্যাগরিষ্ঠ দল তারপরে নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, যেটা আমাদের আগামীকাল হবে। এটা হচ্ছে জেনারেল রুল। এবার প্রেসিডেন্ট রুল কি তখন লাগতে পারে? মানে ধরো এই যে 8th মে, অর্থাৎ এই যে গ্যাপটা, 7th মেতে আমাদের পুরানো যে সরকার সেটা তার সময়কাল শেষ হয়েছে এবং 9th মেতে নতুন সরকার আমাদের গঠন হবে, তার কার্যকাল শুরু হবে। তো এই যে মাঝখানের সময়টা, এই সময়টা সবার প্রশ্ন হচ্ছে, এই সময়টা কি তাহলে প্রেসিডেন্টস রুল হয়? অ্যাকচুয়ালি প্রেসিডেন্টস রুল কিন্তু হয় না। যখন এটা কখন প্রেসিডেন্ট রুল হয়? যখন ধরো এই মেজরিটি পাচ্ছে না, এখানে ধরো 207টা সিট অলরেডি বিজেপি পেয়ে গেছে, ধরো এই ধরনের সিচুয়েশন হলো যে কেউই এই ধরনের এই 148টার ওপরে সিট পায়নি, সবাই নিচে পেয়েছে, মানে একটা জোট সরকার তৈরি করার একটা জায়গা তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে ডিসিশন নেওয়া যাচ্ছে না বা ফ্লোর টেস্টে এসে ডিসিশন নেওয়া যাচ্ছে না যে কোন সরকার বা কোন জোট সরকার গঠন করবে। সেক্ষেত্রে তখন ওই 8 মের জায়গায় এই যে ধরো এখন শিওর হয়ে গেছে 207টা সিট বিজেপি সরকার গঠন করবে বলে 9 মেতে শপথ গ্রহণ হবে, এটা আমরা জানি। বাট এই পরিস্থিতিতে যখন এই ধরনের হয় যে কেউই মেজরিটি পাচ্ছে না, তখন এই জিনিসটা আরো ডিলে হয় এবং সেই সময়টা অর্থাৎ এই গ্যাপটা আরো বেড়ে যায়। তখন এরকম পরিস্থিতি তৈরি হতে পারে যদি মেজরিটি না থাকে, আর্টিকেল 56 অনুযায়ী, আর্টিকেল 56 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তখন আসবে, তখন যখন কেউ সরকার গঠন করতে পারছে না বা ডিসিশন নিতে পারছে না। কিন্তু এক্ষেত্রে সেই জিনিসটা হবে না, অর্থাৎ প্রেসিডেন্টস রুল এক্ষেত্রে আসবে না। এই যে গ্যাপটা, এই সময়টায়
পুরানো যে সরকার সে কেয়ারটেকার সরকার হিসেবে বা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব সামলাবে। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, তোমরা বিজেপি সরকারের মধ্যে কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাও, এবং নতুন যে সরকার গঠন হবে সেই সরকারের থেকে তোমরা কি কি জিনিস চাও, মানে কোন কোন জায়গাগুলো ভালো হলে ভালো হয়, কি কি এক্সপেক্ট করো যে এই জিনিসটা হলে আমাদের জন্য ভালো হয়, আমাকে কমেন্ট বক্সে জানাও। বাকি তোমাদের সমস্ত সরকারি পরীক্ষার জন্য, সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। জেনারেল কম্বাইন্ড, জেনারেল স্টাডিজ ব্যাচ, বুলেট ব্যাচ রেলওয়ের জন্য, আপার প্রাইমারি টেট, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন, কেপি কনস্টেবল মেন বা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসেরও তোমাদের ব্যাচ লঞ্চ হয়েছে। 15ই মে পর্যন্ত তোমাদের বিশেষ অফার রয়েছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এগুলো সম্পর্কে আরও জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। Thank you so much. Take care. Have a great day.